এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ইসরায়েলের বিমান হামলায় আরও ৩৮ জন নিহত। ইয়েমেনে হোদেইদা বন্দরে মার্কিন হামলায় নিহত বেড়ে ৮, যে কারণে বিমান বাহিনীর 1000 সদস্যকে বহিষ্কারের হুমকি দিল ইসরায়েল। জুনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে ফ্রান্স ম্যাক্রো। আলোচনায় রাজি হিজবুল্লাহ। ট্রাম্পের শুল্ক স্থগিতে তাইওয়ানের স্বস্তি। বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি কেউ ভাবে না এটা ভারতের ডিএনএতে আছে জয়শঙ্কর। গাজায় ইসরায়েলের বিমান হামলায় আরও ৩৮ জন নিহত। ফিলিস্তিনের গাজায় একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে করে নারী ও শিশু সহ কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। এই হামলায় বহু মানুষ আহত হয়েছেন। গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরুর পর এখন পর্যন্ত প্রায় 1500 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গাজা শহরের সেজাইয়া পাড়ায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশু সহ কমপক্ষে 38 জন ফিলিস্তিনি নিহত হন। চিকিৎসকরা জানান, হামলায় বহু সংখ্যক মানুষ আহত হয়েছেন। গাজার ভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নিহতদের মধ্যে 8 জন নারী ও 8 জন শিশু। এছাড়াও 85 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। দীর্ঘ 15 মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। ইয়েমেনের হোদেইদা বন্দরে মার্কিন হামলায় নিহত বেড়ে 8। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বুধবার জানিয়েছে, বন্দরনগরী হোদেইদা যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 8 জনে পৌঁছেছে। এ হামলায় আরও 16 জন আহত হয়েছেন। হোদেইদা থেকে বার্তা সংস্থা এফপি এ তথ্য নিশ্চিত করেছে। হুথিদের আল মাসিরা টেলিভিশনের খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাতে লোহিত সাগর উপকূলীয় এই শহরের একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ এখনও চলছে। হামলার পর হুথিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিসাল আসবাহি জানান, নিহতদের মধ্যে 4 জন শিশু ও 2 জন নারী রয়েছেন। একজন এফপি সাংবাদিক জানান, হামলার সময় পরপর 3টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এর আগেও হুথি বিদ্রোহীরা লোহিত সাগর হয়ে চলাচলকারী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজে হামলা চালায়। এর পরিপ্রেক্ষিতে গত 15 মার্চ থেকে ইয়েমেনের হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ওয়াশিংটন, যা এখনো অব্যাহত রয়েছে। যে কারণে বিমান বাহিনীর 1000 সদস্যকে বহিষ্কারের হুমকি দিল ইসরায়েল। বিমান বাহিনীর সদস্যরা গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের দাবিতে লেখা চিঠি থেকে তাদের স্বাক্ষর প্রত্যাহার না করলে পাইলট অফিসার এবং সেনা সহ 970 জন কর্মীকে বহিষ্কারের হুমকি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি দৈনিক হারেৎজও জানিয়েছে, 970 জন বিমান ক্রু সদস্য, যাদের মধ্যে কয়েকজন সক্রিয় রিজার্ভ সার্ভিসে ছিলেন, যুদ্ধের বিরোধিতা করেছেন। এরপর ইসরায়েলি বিমান বাহিনীর সিনিয়র কর্মকর্তা রিজার্ভ সদস্যদের ব্যক্তিগত ফোনে তাদের সমর্থন প্রত্যাহার করার আহ্বান জানান। কমান্ডাররা রিজার্ভ সদস্যদের জানিয়েছিলেন, তারা যদি যুদ্ধ বন্ধের দাবিতে অনড় থাকেন তবে তাদের বরখাস্ত করা হবে। হুমকির পর মাত্র 25 জন স্বাক্ষরকারী তাদের নাম প্রত্যাহার করে নেন। অন্য 8 জন তাদের স্বাক্ষর যোগ করার অনুরোধ করেন। বিমান বাহিনীর সিনিয়র কর্মকর্তা এবং পাইলট সহ চিঠিতে স্বাক্ষরকারীরা যুক্তি দেন, গাজায় যুদ্ধ রাজনৈতিক স্বার্থে কাজ করে, নিরাপত্তা স্বার্থে নয়। ইসরায়েল বিরোধী দলের সদস্যরা দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছেন গাজার বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতায় থাকার সুযোগ করে দেয়া। জুনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে ফ্রান্স ম্যাক্রো। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ফ্রান্স কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনিকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে এবং আগামী জুনে নিউ ইয়র্কে জাতিসংঘের সম্মেলনে এই পদক্ষেপ নিতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল বৃহস্পতিবার তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, গতকাল বুধবার ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স 5 টেলিভিশনকে কথা বলেছেন ম্যাক্রো। তিনি বলেছেন, আমাদের অবশ্যই স্বীকৃতির দিকে যেতে হবে এবং এটি আমরা কয়েক মাসের মধ্যে করব। আমাদের লক্ষ্য হলো জুনে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের কনফারেন্সে নেতৃত্ব দেয়া, যেখানে আমরা একাধিক পার্টির সঙ্গে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে পারব। ম্যাক্রো আরো বলেন, আমি এটি করব। ফ্রান্স দীর্ঘদিন ধরে ইসরায়েল এবং ফিলিস্তিনি আলাদা দুটি রাষ্ট্র গঠনের পক্ষে মতামত দিচ্ছে, তবে তারা বিষয়টিতে এতদিন আনুষ্ঠানিকভাবে
সমর্থন জানিয়ে আসছিল। শেষ পর্যন্ত ফ্রান্স যদি ফিলিস্তিনিকে স্বীকৃতি দেয় তাহলে এটি তাদের পররাষ্ট্রনীতির বড় পরিবর্তন হবে। বার্তা সংস্থা এফপি জানিয়েছে, ফ্রান্স ফিলিস্তিনিকে স্বীকৃতি দিলে ক্ষুব্ধ হতে পারে দখলদার ইসরায়েল, কারণ তারা দাবি করছে এখনই ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের সিদ্ধান্ত হবে অপরিপক্ক। আলোচনায় রাজি হিজবুল্লাহ। ইসরায়েলের দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করলে এবং আকাশপথে হামলা বন্ধ করলে অস্ত্র সমর্পণের বিষয়ে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় রাজি হিজবুল্লাহ। সশস্ত্র সংগঠনটির জ্যেষ্ঠ এক নেতা রয়টার্সকে কথা জানিয়েছেন। হিজবুল্লাহকে নিরস্ত্র করার ক্রমবর্ধমান চাপের মধ্যে তিনি সংগঠনটির এই অবস্থানের কথা জানান। মাত্র 2 বছর আগে যখন হিজবুল্লাহ নিজেদের ক্ষমতার চূড়ায় অবস্থান করছিল, তখন সংগঠনটিকে নিরস্ত্র করা নিয়ে আলোচনার সম্ভাবনাই ছিল অকল্পনীয়। কিন্তু ফিলিস্তিনের গাজা যুদ্ধ ঘিরে বিধ্বংসী এক সংঘাতে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে ইসরায়েলের রীতিমতো ধসিয়ে দেয়। এতে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে নাটকীয় পরিবর্তন আসে। হিজবুল্লাহকে নিরস্ত্র করার এই আলোচনা সেই পরিবর্তনই তুলে ধরছে। গত জানুয়ারিতে দায়িত্ব নেন যুক্তরাষ্ট্র সমর্থিত লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। ওই সময় তিনি অস্ত্রের উপর রাষ্ট্রের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। ট্রাম্পের শুল্ক স্থগিতে তাইওয়ানের স্বস্তি। বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপে 90 দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার পাশাপাশি তাইওয়ানের সুযোগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আশা ব্যক্ত করেছে। ট্রাম্প তাইওয়ানের উপর 32% শুল্ক আরোপ করেছিলেন যদি তাইওয়ানের সেমিকন্ডাক্টর শিল্পকে শুল্কের আওতামুক্ত রাখা হয়। এরপরও সেখানে শেয়ার বাজারে বড় ধরনের ধস নেমেছিল। আজ পররাষ্ট্রমন্ত্রী লিন পার্লামেন্টে সাংবাদিকদের বলেন, সরকার যুক্তরাষ্ট্রের পণ্য ক্রয় ও সেখানে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত কমিয়ে আনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে তাইওয়ানের সবচেয়ে প্রভাবশালী সমর্থক যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী লিন আরও বলেন, এখন আমাদের হাতে বাড়তি 90 দিন আছে। আমরা এই সময় তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আরও বিস্তৃত ও গভীরভাবে আলোচনা করতে পারব। আমরা যুক্তরাষ্ট্রের বিশাল বাজারের সুবিধা গ্রহণ করতে পারার বিষয়ে আশাবাদী। বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি কেউ ভাবে না, জয়শঙ্কর। বাংলাদেশের ভালো ভারতের থেকে বেশি কোনো দেশ ভাবে না এবং এটা ভারতের ডিএনএতে আছে বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। বুধবার দিল্লিতে একটি অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। জয়শঙ্কর বলেন, আমার মনে হয় ওই বৈঠকে মূল যে বার্তাটা দেওয়া হয়েছে সেটা হলো ঐতিহাসিক দিক থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ইউনিক। এটা আসলে দুদেশের মানুষের সংযোগ। অন্য কোনো দেশ আমাদের থেকে বেশি বাংলাদেশের ভালো চাইতে পারে না। এটা একেবারে আমাদের ডিএনএতে রয়েছে। একজন শুভাকাঙ্ক্ষী বন্ধু হিসেবে আমরা বিশ্বাস করি ওরা সঠিক পথে হাঁটবে এবং সঠিক কাজ করবে। তিনি আরো বলেন, গণতান্ত্রিক ঐতিহ্য থাকা যে কোনো দেশই জানে